পাকশিয়া আইডিয়াল কলেজের পক্ষ থেকে আমি বিষ্ণুপদ পাল আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাই। আমাদের পূজার ছুটির পরে আজকে আবার ক্লাস শুরু হয়েছে। আমরা একাদশ শ্রেণীর ক্লাসে আমরা আগের ক্লাসে ভেক্টর রাশির বিভিন্ন প্রকার ভেক্টর রাশির সংজ্ঞা এইটা নিয়ে আলোচনা করছিলাম। আমরা কিছু কিছু ভেক্টরের নিয়ে আলোচনা করেছিলাম, যেমন সমান ভেক্টর, বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর, সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর, স্বাধীন ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর, এই সমস্ত ভেক্টরের সংজ্ঞা নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আমরা আজকে আর দু একটা সংজ্ঞা একটু আলোচনা করব। সেটা হচ্ছে আয়ত একক ভেক্টর, একক ভেক্টর, আর হচ্ছে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। এখানে আমরা যদি বলি প্রথমে একক ভেক্টর, এখানে যে ভেক্টরের মান এক একক সেইটাকে আমরা বলতে পারি একক ভেক্টর। তাহলে যে ভেক্টরের মান এক একক সেটাকে বলছি একক ভেক্টর। তাহলে এখানে একক ভেক্টর, তাহলে মানের সাথে সাথে দিকের বিষয়টা উল্লেখ করার প্রয়োজন হয়। তাহলে আমরা যদি এইরকমভাবে বলি যে মনে করেন যে কোনো একটা ভেক্টর যদি এ হয়, তাহলে এই এ ভেক্টরের কি আছে? মান আছে এবং দিক আছে। এখন আমরা এই এ ভেক্টরকে যদি তার শুধু মান দ্বারা ভাগ করি, এ ভেক্টর, আর এইটা আছে মোড অফ এ, তার মানে হচ্ছে কি এ ভেক্টরের মান। তাহলে একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করিলে আমরা একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করিলে ওই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাই। তাহলে দেখেন এইটা মানে মান আছে প্লাস দিক, আর এখানে শুধু মান, তাহলে মানে মানে কাটা যায়, কাটাকাটি করলে ওয়ান, আর হচ্ছে দিক থেকে যায় এ ভেক্টরে। তাই জন্য ওই যে একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করিলে ওই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। তাহলে কি আমরা একক ভেক্টরের মান এক, আর দিকটাও এখানে আমরা যদি এইভাবে বলি তাহলে তার দিকটাও বলা হয়। তাহলে একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করিলে ওই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাই। আমরা এখানে এ ভেক্টরের দিকটা আছে, আমরা একক ভেক্টরকে সাধারণত ছোটো হাতের বর্ণমালা দ্বারা ব্যবহার করি। এই জন্য এ ভেক্টর এর কে আমরা ছোটো হাতের এ দিলাম। আর এই একক ভেক্টরের দিকটা বোঝানোর জন্য আমরা সাধারণত ভেক্টর বোঝানোর জন্য কি এর উপরে তীর চিহ্ন ব্যবহার করেছি। এখন আমরা এটাকে ক্যাপ ক্যাপ চিহ্ন, টুপি চিহ্ন বা হ্যাট, ক্যাপ বা হ্যাট, টুপি চিহ্ন, এইটা দ্বারা একই সাথে বোঝায় যে এইটা এই ভেক্টরটা একক ভেক্টর। তাহলে এইটা যেমন শুধু একটা ভেক্টর, আর এই টুপি চিহ্ন ব্যবহার করি, একসাথে দুইটা জিনিস বোঝাচ্ছে, এটা ভেক্টরও এবং ওর মান হচ্ছে এক। তাহলে এইটা একক ভেক্টর। তাহলে একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করি তাহলে ওই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। তাহলে প্রথমত আমরা ওইভাবে যদি বলি যে কোনো ভেক্টরের মান যদি এক একক হয় তাহলে সেই ভেক্টরকে আমরা বলবো একক ভেক্টর। এবং একটা ভেক্টরকে শুধু ওই পর্যন্ত বলে শেষ করবো না, আরেকটু বলবো যে একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করি তাহলে ওই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। যদি এ একটা ভেক্টর এবং তার মান যদি মোড অফ এ হয় তাহলে তাহলে আমরা লিখতে পারবো এটা হচ্ছে এ হচ্ছে একক ভেক্টর। এই একক ভেক্টরের মান এক এবং দিক হচ্ছে এ ভেক্টরের দিকে। এইবার আসেন আমরা তাহলে একক ভেক্টরের সংজ্ঞাটা নিয়ে আলোচনা করলাম। এইবার আমরা যাই আয়ত একক ভেক্টর। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ। আপনাদের এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আপনারা চেনেন, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা ধনাত্মক এক্স ধনাত্মক ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু। আসলে ত্রিমাত্রিক
পরিচ্ছেদে তিনটা লম্ব সরল রেখা দ্বারা গঠিত। যে স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে আমরা কোনো বস্তুর অবস্থান বা গতি স্থিতি নির্ণয় করতে পারি সেইটাকে আমরা বলি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে এখানে আসলে ছিল এক্স এক্স ড্যাশ, এই দিতাম ওয়াই ওয়াই ড্যাশ। তাহলে এই এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ এটা পরস্পর দুইটা লম্ব সরল রেখা, এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এবং এর সাথে সাথে যদি এইরকম একটা এর সাথে লম্বভাবে যদি একটা দিই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তাহলে এটা এক্স ওয়াই, এটা হচ্ছে জেড, ধনাত্মক জেড। তো এইভাবে তো আমরা আঁকাতে পারছি না, এখন আমরা আঁকায় দিচ্ছি এটা এই। তাহলে এটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এক্স ওয়াই এবং জেড প্রত্যেকের সাথে লম্ব। অর্থাৎ এইটা এই জেড অক্ষটা সোজাসুজি এই হোয়াইট বোর্ডের লম্ব বরাবর উপরের দিকে এবং নিচের দিকে চলে গেছে। আর এখানে ধনাত্মক বললি হোয়াইট বোর্ড বরাবর উপরের দিকে। তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, জেড অক্ষ। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে 90, এক্স এবং জেড অক্ষের মধ্যবর্তী কোণ 90 এবং ওয়াই এবং জেড অক্ষর মধ্যবর্তী কোণ হচ্ছে 90। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে পরস্পরস্থিতি তিনটা লম্ব সরল রেখার দ্বারা গঠিত একটা স্থানাঙ্ক ব্যবস্থা। এটা হচ্ছে তার মূল বিন্দু, এটা ধনাত্মক এক্স অক্ষ, ধনাত্মক ওয়াই অক্ষ, ধনাত্মক জেড অক্ষ। তাহলে আমরা আলোচনা করছিলাম হচ্ছে আয়ত একক ভেক্টর। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয়, এদেরকে আমরা আয়ত একক ভেক্টর বলবো। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর তিনটি একক ভেক্টর আমরা বিবেচনা করব, এদেরকে আমরা বলছি আয়ত একক ভেক্টর। ধনাত্মক এক্স অক্ষ বরাবর যে আয়ত একক ভেক্টর সেটাকে আমরা দেব আই, ছোট হাতের আই ক্যাপ, এটা হচ্ছে জে ক্যাপ, এটা হচ্ছে কে ক্যাপ। তাহলে ধনাত্মক এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আছে আই, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে এবং ধনাত্মক জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে। তাহলে এই আই জে কে এদেরকে আমরা মূলত বলবো আয়ত একক ভেক্টর। এই আই এরও মান অন, জের মানও অন, কে এর মানও অন। আমরা যদি আই দ্বারা বুঝবো তাহলে এর মান অন, দিক হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর। যে দ্বারা বুঝবো এর মান অন, দিক হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর। কে দ্বারা বুঝবো এর মান অন এবং এর দিক হচ্ছে ধনাত্মক জেড অক্ষ বরাবর। তাহলে আমরা আয়ত একক ভেক্টর, তাহলে আয়ত একক ভেক্টরের সংজ্ঞাটা এবং এটা আমাদের কাজে লাগবে, এটা আমরা একটু জানবো। এবার আসেন শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। এখন তাহলে শূন্য ভেক্টর কাকে বলবো? যে ভেক্টরের মান শূন্য, যে ভেক্টরের মান শূন্য সেই ভেক্টরকে আমরা বলবো শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। তাহলে আসলে শূন্য ভেক্টর তাহলে কি হবে? ভেক্টর হতে গেলে তার মানও থাকতে হবে, দিকও থাকতে হবে। তাহলে শূন্য ভেক্টরের শূন্য যেহেতু ভেক্টর তাহলে তার মানও আছে, দিকও আছে, কিন্তু এর দিকটা আছে কিন্তু দিকটা সুনির্দিষ্টভাবে বর্ণনা করা সম্ভব না। যেমন এটা আছে একটা প্রক্রিয়াগত মাধ্যমেই শূন্য ভেক্টর। মনে করেন আপনার এ ভেক্টর এটা, আর এ এর বিপরীত ভেক্টর আমরা বলি মাইনাস অফ এ। এই দুইটা ভেক্টরকে আমরা যদি যোগ করি তাহলে কি হবে? এ প্লাস মাইনাসে মাইনাস এ, একই জিনিস যদি বিয়োগ করি তাহলে 0 হয়। তাহলে এইখানে দেখেন
দুইটা ভেক্টর রাশি এ এবং এবং মাইনাস এই দুইটা ভেক্টর রাশি, অর্থাৎ একটা ভেক্টর এবং তার বিপরীত ভেক্টর যোগ করেছি, তাহলে এখানে এ মাইনাস এ দুইটা ভেক্টর রাশি যোগই বলি। যোগ করলে যেটা হবে, তাহলে যোগফল একটা ভেক্টর রাশি হওয়া উচিত। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এটা জিরো না বলে কি বলবো, জিরো ভেক্টর। তাহলে মনে করেন এই এ ভেক্টরটা যদি মনে করেন যদি 4 মিটার, এটা সরণ ভেক্টর, সরণ এ ইজিক্যাল টু হচ্ছে 4 মিটার, এটা উত্তর দিক। আবার এর বি এইটা হচ্ছে আমার বলি এইটা হচ্ছে মাইনাস দিচ্ছি মাইনাসে, তাহলে এইটা আসলে হয় এটা 4 মিটার বিপরীত, এর বিপরীত ভেক্টর, তাহলে বিপরীত ভেক্টর 4 মিটারের দিক হয়, বিপরীত ভেক্টরের সঙ্গে আমরা শিখেছি মান এক, দিক হচ্ছে বিপরীত, তাহলে দক্ষিণ দিকে। তাহলে এ ভেক্টরটা যদি এইটা হয়, তাহলে এই মাইনাস এ এর বিপরীত ভেক্টর, তাহলে এটা আসলে 4 মিটার দক্ষিণ দিকে। তাহলে যদি একটা ব্যক্তি মনে করেন 4 মিটার উত্তর দিকে গেছে, এটা উত্তর দিক, আবার ওইখান থেকে 4 মিটার ফিরে আসলো, তাহলে তার সরণ কী হবে, সরণ হবে জিরো। সরণ হচ্ছে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। তাহলে এখানে যে অবস্থান থেকে গিয়েছিল আবার ঠিক সেই অবস্থানে ফিরে এসেছে, তাহলে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বের মান জিরো, অর্থাৎ সরণের মান জিরো। তাহলে দিক হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। তাহলে এখানে দিক আমরা এরকম বলি, সরণের দিক হয় আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। তাহলে আদি অবস্থান ও যে বিন্দু, শেষ অবস্থান ও সেই বিন্দু, তাহলে কি কোন দিক থেকে কোন দিক, এটা কিন্তু আমরা একই বিন্দু, দুটো আদি অবস্থানও যে বিন্দু, শেষ অবস্থানও সেই বিন্দু। তাহলে যদি আদি অবস্থান এবং শেষ অবস্থান ভিন্ন হতো, তাহলে দিক হতো আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। তাহলে এখানে কি আদি অবস্থানও যে বিন্দু, শেষ অবস্থানও সেই বিন্দু, তাহলে আমরা কি বলবো, তাহলে এইটাকে আমরা বলতে পারি কি, এর দিকটা কি সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তাহলে এই ধরনের যখন হবে তখন আমরা এটাকে বলেছি শুধু সরণ না বলে সরণ, এই যে সরণটা হলো এটা হচ্ছে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। তাহলে আমরা বলতে পারি একটা ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টরের যোগ, অথবা একটা ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টরের যোগ, অথবা দুটো সমান ভেক্টরের বিয়োগ, এ ভেক্টর মাইনাস এ ভেক্টর, দুটো সমান ভেক্টর যদি এ এবং এ দুটো যদি সমান বিবেচনা করি, তো সমান ভেক্টরের বিয়োগ হচ্ছে কি আপনার কি, সেটাও হচ্ছে মান জিরো, তার মানে এটা আছে সেটাও হচ্ছে শূন্য ভেক্টর। তাহলে আমরা এরকম বলবো যে ভেক্টরের মান শূন্য, সেই ভেক্টরকে আমরা বলবো নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। এখানে এই কথাটাই বলবো যে একটা ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যদি যোগ করি, অথবা যদি একটা ভেক্টরের সাথে তার সমান ভেক্টরে বিয়োগ করি, তাহলে যে ভেক্টরটা পাবো সেটা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। তাহলে আমরা মোটামুটি বিভিন্ন ভেক্টর রাশির সংজ্ঞা এইগুলো মোটামুটি আমরা আলোচনা করেছি। এদের ভিতরে জ্ঞানমূলক পরীক্ষায় জ্ঞানমূলক হিসাবে তো সংজ্ঞা যেগুলো তোমাদের সবসময় মুখস্থ রাখার দরকার, সেগুলো হচ্ছে একক ভেক্টর, আয়াত একক ভেক্টর, শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, তারপরে আমরা বলেছি অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। এইগুলো তোমরা জ্ঞানমূলকের জন্য সংজ্ঞাগুলো ভালো করে আয়ত্ত করবে। আমরা এইটা আলোচনা করেছি বা আপনারা জানেন যে দুইটা ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ ভাগ সাধারণ যে বীজগাণিতিক যে নিয়ম, সেই নিয়ম অনুসারে হয় না। এই যে ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ ভাগ, এদের জন্য আলাদা কিছু নিয়ম রয়েছে। তো এখন আমরা দুইটা ভেক্টর রাশি যোগ বা ভেক্টর যোগের ক্ষেত্রে, দুইটা না ভেক্টরের যোগের ক্ষেত্রে কতগুলো নিয়ম আছে, যেমন ভেক্টর যোগের সাধারণ বিধি, ভেক্টর যোগের সাধারণ বিধি
তারপরে 2 নম্বর আমরা বলতে পারি ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র। তারপরে আছে বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র, ভেক্টর যোগে সামান্তরিক সূত্র। তাহলে এই ভেক্টর রাশির যোগের ক্ষেত্রে আমরা ভেক্টর রাশির যোগ আমরা ভেক্টর রাশির যোগ নিয়ে আলোচনা যদি করি তাহলে আমরা বলছি বিভিন্ন প্রকার যোগ আছে, তার ভিতরে ভেক্টর যোগের সাধারণ বিধি ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র। তাহলে আমরা ভেক্টর যোগের সাধারণ বিধি এটা নিয়ে একটু আলোচনা করি আজকে। আমরা যদি এটা দেখি, মনে করেন এটা হচ্ছে এ ভেক্টর, আর এইটা হচ্ছে বি ভেক্টর। এই দুটো ভেক্টর আমরা, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এই দুইটা ভেক্টরে যোগ করতে চাই। তাহলে এটা নিয়ম হচ্ছে, এইটা হচ্ছে এ ভেক্টরের পাদবিন্দু, এটা এ ভেক্টরের পাদবিন্দু, এটা এ ভেক্টরের শীর্ষবিন্দু, এটা বি ভেক্টরের পাদবিন্দু, এটা বি ভেক্টরের শীর্ষবিন্দু। যোগের নিয়ম হচ্ছে যে প্রথম ভেক্টর আমরা যদি এখানে এ যোগ বি এটা যদি করতে চাই তাহলে কি হবে, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে, তাহলে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু, এটা প্রথম ভেক্টর, শীর্ষবিন্দুতে বি ভেক্টরের পাদবিন্দু স্থাপন করতে। তা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি সব ভেক্টরই স্বাধীন ভেক্টর, অর্থাৎ পাদবিন্দু এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যাবে, কিন্তু মান এবং দিক ঠিক রাখতে হবে। মান ঠিক রাখার জন্য কি বলবো, মান হচ্ছে কি একটা, আমরা যদি এরকম দেখাই তাহলে এই তীর চিহ্নযুক্ত সরল রেখা দ্বারা আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করেছি, এই তীর চিহ্নযুক্ত সরল রেখার দৈর্ঘ্য দ্বারা হচ্ছে তার মান। তাহলে আমরা যদি এইরকম একই দৈর্ঘ্যের আর একটা তীর চিহ্নযুক্ত সরল রেখা অঙ্কন করি তাহলে সেটা হচ্ছে বি ভেক্টর, মান ঠিক থাকবে। আর যদি বি এর সমান্তরাল করে আঁকাই তাহলে তার দিক ঠিক থাকবে। তাহলে আমরা এই বি এর সমান্তরাল করে এ এর শীর্ষবিন্দু থেকে বি এর সমান দৈর্ঘ্যের একটা সরল রেখা যদি অঙ্কন করি, এইরকম, এটা মনে করেন এই এরও যে রকম দৈর্ঘ্য এরও সেরকম দৈর্ঘ্য, এরও যে তীর চিহ্ন এরও সেই তীর চিহ্ন দিলাম, তাহলে কি আমরা বলতে পারি এই বি ভেক্টরের পাদবিন্দু এইখান থেকে সরাই এ ভেক্টরের শীর্ষবিন্দুতে নিয়ে গেছি। এটা সরাইয়ে আমরা এখান থেকে সরিয়ে, এখান থেকে এ পাদবিন্দুটা সরাইয়ে আমরা এখানে নিয়ে গেছি। তাহলে এ ভেক্টরের শীর্ষবিন্দুতে বি ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে এ ভেক্টরের পাদবিন্দু থেকে বি ভেক্টরের শীর্ষবিন্দু যদি যোগ করি, এই যে যোগ করে দিলাম, এইটাই হবে এ প্লাস বি। তার মানে কি, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যদি যোগ করি সেটাই হবে ভেক্টর দুইটার লব্ধির মান ও দিক। এখানে আমরা বলছি দেখেন, ভেক্টর দুইটা লব্ধির মান ও দিক। লব্ধি কি, ভেক্টরের যোগফলকে লব্ধি ভেক্টর, অর্থাৎ এ প্লাস বি এটা হচ্ছে লব্ধি ভেক্টর, এ বির লব্ধি, রিজাল্ট্যান্ট ভেক্টর, অর্থাৎ দুটা ভেক্টরের লব্ধি, অর্থাৎ দুটা ভেক্টরের যোগফলকে আমরা বলবো লব্ধি ভেক্টর। এবং এর দিক কোনটা, এই এ এর পাদবিন্দু থেকে বি এর শীর্ষবিন্দুর দিকে, এবং এর মান কতটুকুখানি, এইখান থেকে এই যে সরল রেখা এর দৈর্ঘ্যটাই হচ্ছে এদের মান নির্দেশ করে। তাহলে এটা হচ্ছে ভেক্টর যোগের সাধারণ বিধি।
একটুখানি 1 মিনিটেরটা জিনিস একটুখানি বলি। আসলে যোগ এবং বিয়োগ একই জিনিস, এটা যোগ এ প্লাস বি। এইটাকে যদি আমরা এরকম না লিখে এরকম লিখি, এ মাইনাস অফ আমরা ভুল হচ্ছে, আমরা যদি মনে করেন এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা যদি করতে চাই অর্থাৎ দুটো ভেক্টরের বিয়োগ, তা না করে আমরা যদি এরকম করি এ মাইনাস এই প্লাস অফ মাইনাস, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের বিয়োগ না বলে যদি বলি এ ভেক্টরের সাথে বি ভেক্টরের বিপরীত ভেক্টরের যোগ, তাহলে কিন্তু একই জিনিস আসে। তাহলে আমরা আসলে যে ভেক্টরটা বিয়োগ করতে হবে তার বিপরীত ভেক্টরটা নিয়ে যদি যোগ করে দিই এই যোগের নিয়ম অনুসারে, তাহলে সেইটাই হয়ে যাবে বিয়োগ। তাহলে আমরা যদি বি ভেক্টর এ মাইনাস বি করি, তাহলে কি করব, এইটা হচ্ছে বি এর বিপরীত ভেক্টর, তাহলে একই রকম দিক বিপরীত। তাহলে দেখেন প্রথম এ ভেক্টর ছিল এ ভেক্টরের শীর্ষবিন্দুতে বি ভেক্টরের বিপরীত ভেক্টর, এই বি ভেক্টরের বিপরীত ভেক্টরে পাদবিন্দু স্থাপন করব, করে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে এ ভেক্টরের পাদবিন্দু থেকে বি এর বিপরীত ভেক্টরের শীর্ষবিন্দু এইটা যোগ করলে এটাই হবে এই এ মাইনাস বি। অর্থাৎ এ যে ভেক্টরটা বিয়োগ করতে করছে সেই ভেক্টরটার বিপরীত ভেক্টরটা নিয়ে ওই প্রথম ভেক্টরের সাথে যোগ করলে সেটাই হবে দুইটা ভেক্টরের বিয়োগফল নির্দেশ করে। তাহলে আমরা যোগের সাথে সাথে বিয়োগটাও শিখে নিলাম, ভেক্টর যোগের সাধারণ বিধি। আমরা আগামী দিন ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করব। আমরা আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করব। তোমরা যারা এই বন্ধের পরে এখনো ক্লাসে যোগদান করনি, তোমরা ক্লাসে যোগদান করো। এবং আমরা এই ধারাবাহিকভাবে যে এখনো আমাদের প্রতিষ্ঠান খুলছে না, আরও ছুটি বর্ধিত হয়েছে, অনলাইন ক্লাসে তোমরা সবাই যোগদান করো। আমরা ধারাবাহিকভাবে তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে চালু রাখার চেষ্টা করছি। তোমরা আমাদের সাথে সহযোগিতা করো, তোমরাও তোমাদের পড়াশুনোটা চালিয়ে যেতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো এই প্রত্যাশা রাখি।